আমি চলে যাচ্ছি ফারনানের কাছে। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি শেয়ার করবো, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন, এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকা এখন যে যেরকম স্ট্রাকচার, সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাঠেরপুল, তারপর সিংতলা নামে একটা জায়গা। তো এরকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে যারা ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই সিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসময় অনেকে অ্যাভয়েড করতেন, এবং রাস্তাটাতে ওই সময় যেটা ছিল যে অনেক নর্দমার মতো একটা জায়গা ছিল, এবং ওখানে একটা টানেলের মতো ছিল, যে টানেলে দেখা যাচ্ছে যে সবাই ময়লা আবর্জনা ফেলতো, এরকম একটা জায়গা। এবং সচরাচর দিনের বেলাও ওখানে কেউ মানে ওই জায়গাটা দিয়ে যেত না, মানে সবাই এটাকে পরিহার করতো। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে আঙ্কেল ঘটনাটা বলেছেন, উনি যেটা হয় যে একবার এক রাত্রে ওনার বাসার কোনো একজন সদস্য হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন, এবং যেটা হয় যে উনি যেটা করেন যে ওনার একটা সাইকেল নিয়ে, আমাদের আশেপাশে ওই সময়টাতে তখন এত ওষুধের দোকানও ছিল না, উনি যেটা করেন যে সব থেকে কাছের যে লোকেশন সেটা হচ্ছে মিটফোর্ড হাসপাতাল। তো সেই হাসপাতালের উদ্দেশ্যে ওনার সাইকেলটাকে নিয়ে উনি বের হয়ে যান, এবং ওটা ছিল একটা শীতের রাত, বাইরে ছিল প্রচুর কুয়াশা, এবং একটা মানুষও বাইরে ছিল না ওই সময়টাতে। অনেক আগের ঘটনা, কোনো মানুষও এত রাত্রে চলাফেরা করতো না তখন। তো উনি তখন যেটা উনি চিন্তা করলেন যে উনি সব থেকে যে শর্টকাট যে রাস্তাটা সেটা দিয়ে সে যাবেন, এবং সেই রাস্তাটা হচ্ছে ওই গলিটা, যে টানেল এবং কিছু ছোটখাটো নর্দমার মতো কিছু জায়গা রয়েছে, সেই জায়গাটা দিয়ে উনি শর্টকাটে বেরিয়ে যাবেন মিটফোর্ডের উদ্দেশ্যে। এবং ওই জায়গাটা ছিল এমন ছিল নাকি যে টানেলটার পাশে ছোট যে জায়গাটা ছিল, সেই ছোট জায়গাটাতে একটা মানুষ যদি হেঁটেও যায়, সেক্ষেত্রে মানে একটু মানে জায়গাটা কমই বলতে গেলে হবে, মানে একটু চিপা জায়গাটা। তো উনি চিন্তা করেছে সাইকেলটা নিয়ে এভাবে সে বের হয়ে যাবে। কিন্তু যখন সে গলিটার ঠিক মুখের থেকে আসলো, টানেলটা ঠিক যেখান থেকে শুরু, ওখান থেকে সে কুয়াশার আড়ালে কিছু দেখতে পেলেন। সেটা হচ্ছে যে হয়তোবা ওই গলিটার শেষ মাথায় কেউ একজন আগুন জ্বালিয়ে 2-3 জন মানুষের মতো ওখানে শীতের দিনে যেমন আগুন পোহায় রাত, মানে সেরকম কিছু একটা করছে। তো উনি সেটা চিন্তা করলেন যে উনি দূর থেকে আস্তে আস্তে সাইকেলের বেলটা দিতে থাকবেন যেন ওই মানুষগুলো সরে যায়। সে মনে করেছিল যে হয়তোবা কোনো ওখানকার কোনো লোকজন হবে, কিন্তু এত রাত্রে ওখানে লোকজন থাকার কথা নাই। যতই সামনে থেকে এগোচ্ছে এবং সে সাইকেলের বেল দিচ্ছে যাতে ওই জিনিসগুলো সরে যায়, দৌড়ে একদমই সরছে না, ওখানেই রয়ে গেছে। কিন্তু যখনই সে 5 থেকে 7 হাত দূরত্বে অবস্থান করছে, তখন উনি যেটা করেন যে সাইকেলটাকে এক পাশে রেখে একদম হেঁটে যে সামনে দেখার চেষ্টা করেন যে কি আসলে। উনি যখন সামনে গেলেন, উনি দেখলেন যে এগুলোকে দূর থেকে মানুষের মতো দেখালো, এগুলো মানুষ নয়, কেননা এগুলোর পরনে কোনো পোশাক ছিল না, এবং এগুলো দেখতে ছিল একদম ছিপছিপে কালো বর্ণের, অনেক শুকনা। এবং উনি যেটা বলেন, বর্ণনা যেটা দেন যে ওগুলার সে দূর থেকে যেটা দেখে যে মানে হাতগুলো ছিল আপনার বডির থেকে একটু বড় এবং অনেক চিকন, হাতের আঙ্গুলগুলো ছিল অনেক চিকন, এবং মাথাটা ছিল বডির তুলনায় অনেক বড়, এবং টোয়ালটা ঠিক মাঝখানের দিক থেকে একদম নিচে নেমে গেছে, এরকম একটা কাঠামো। তারপর উনি যেটা করলেন, উনি বুঝতে পারলেন যে এগুলো আসলে মানুষ না। এই জিনিসটা দেখার সাথে সাথে ওনার কাছে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় উনি যখন দাদা দাদির কাছে পিশাচের গল্প শুনতেন, ওইরকম ঠিক একটা স্ট্রাকচার। তখন উনি তাড়াতাড়ি করে যেটা করলেন যে ওখান থেকে পালানোর চেষ্টা করলেন, এবং উনি দেখলেন যে হঠাৎ করে ওই জিনিসগুলা তার দিকে মানে ঘুরে তাকালো, এবং সাথে সাথে উনি ওনার দিকে একটা ভিঞ্চি কাটার মতো করে একটা ভয়ানক একটা দৃষ্টিতে তার দিকে তাকালো। এবং উনি তখন যেটা করলেন যে সাথে সাথে সাইকেলটাকে প্যাডেল দিয়ে মানে একদম অনেক জোরে নাকি অনেক স্পিডে সেই মিটফোর্ড হাসপাতালের দিকে চলে গেলেন। এবং উনি যেটা পরে যেটা বলেছেন যে ওনার জীবনে সব থেকে বেশি ভয়ানক সময় ছিল সেই টানেলের পাশ থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত চলে যাওয়া যে সময়টা। কেননা এই সময়টাতেই সে এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে একবার যে ঘুরে তাকাবেন সেটারও তার সাহস ছিল না। যখনই সে মিটফোর্ড হাসপাতালের কাছে কিছু লোকজনের কাছে আসলেন, তখনই সে মানে কিছুটা রিল্যাক্স ফিল করলেন, এবং ওনার কাছে বারবার মনে হচ্ছিল
ওই অবয়বগুলা, ওই জিনিসগুলো, স্ট্রাকচারগুলো তার পিছনে বারবার ধাও করে তার পিছন পিছনে আসছে। এটাই ছিল ভাইয়া ঘটনা। এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাবো এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন আফনান, এবং আমরা তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা আমি তো বলেই দিয়েছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম লিসেনার, আফনান বলছি, এসেছি আজিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্টোরিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। মাস চারেক আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকাতে, ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে, যেটা মিডিল ইস্ট, মানে আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডিল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠায় উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে, তো উনি ওনার এক স্যারের, যার যিনি আমেরিকান, তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন, এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হয়েছে, বাংলাদেশে অনেকটা জায়গা আছে। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি এই গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি, যে ওনার ইউনিভার্সিটির যে স্যারের কথা আমাকে বলেছেন, ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা 1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই 70-এর দশকেই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। তো ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, মানে রাখাইন মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত স্থানের, যে সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, মানে বর্ডারের মাঝেটা বর্তমানে এটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওরা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যে মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝেই অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে, যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। ওনারা সত্যি সেই জায়গাতে যান। স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলে যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে বহুতই কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগেই ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিনে ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনে না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। ওনারা খুবই বিরক্ত হয়ে যান। তো ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত গুজব, একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আরেকদিন দেখি, যদি ওইটি মানে আরেকদিন দেখার পরে যদি না হয় তো আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওরা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে, তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা। অন্যদেরকে প্রশ্ন করেন এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওইদিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে
আমাদের গায়ে এসে আঘাত আনবে এই ঝড়। তো এরকম এই 6 জন টিমের মধ্যে 5 জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে, কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বলে যে যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এটা শব্দ শোনে তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই 5 জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু ওই যিনি কিছুই শোনেননি এই 6 জনের টিমে, উনি বলছেন যে আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না, তখন ওনারাই তাড়াতাড়ি করে 5 জন সহ ওই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো ওনারা জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন 30 মিনিট কি 45 মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে যিনি কিছু শুনেন উনি খুব হন্তদন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কিছু শুনেছো? বলে হ্যাঁ আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ, তার চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে। তারপরে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো বা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ বা এরকম বড় শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা দিয়েছেন আর কি। যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যেই ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারোর সাথে কথা বলি না, এমনকি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আর কি, তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নেই। তো তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলে যে হয়তো তোমাদের মনের ভুল, বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালে আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে ওনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে, মানে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন এটা হয়তো বা উনি মানে এটা এবার উনি নিজেই বুঝছে, আর উনি নিজেই এটা শুনছে। তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন ওইটাই তার মনের মধ্যে রয়েছে, এবং ওইটাই হয়তো ওই কারণে উনি ওনার কোনো এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে পারলেন। প্রথমবারের মতো নিজে উপলব্ধি করলেন। কিন্তু তারপর ওনার মনকে এটা বুঝতেছে মানে আমি হচ্ছে শেষ করি যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কেউ কথা বলতে পারে, হয়তো টেলিফোনে কথা বলে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তো বা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু একদিন 2 দিন প্রায় মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে এবং সেটা অস্পষ্ট শব্দ, এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তার আরবি ভাষা আর কি, তো ওই শব্দটার যে ওয়ার্ড মানে যে অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায় তাহলে অনুবাদ এরকম হয় যে তুই মরবি, এরকম শব্দটা বারবার চারদিকে তুই মরবি, হ্যাঁ, এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটা বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্ব পাননি। ডাক্তারও কোনো ওনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, মানে ওয়াজ নরমাল, একদম নর্মাল, কিচ্ছু না। এর মধ্যে আসলে কি হলো যে ওনার পরিবারের লোকজন চিন্তা করলো যে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, তো ওনাকে একটু বিয়ে দেওয়া যায়, মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের মানে যখন দিন তারিখ ঠিক করা হয়ে গেছে হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ে মেন্টালি সিক। ওই ছেলের পরিবার যে জানতে পারলেন, ওর খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে যেন, আচ্ছা, মানে জোরে ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন, জি যেরকম ওই ব্যাপারটা আর কি। আচ্ছা, মেয়ে একা একা কারোর সাথে কোনো কথা বলে না,
শুধু নিজে ফিস করে কথা বলে। আচ্ছা, তো এটা ডাক্তাররা বলেছে যে সে মেন্টালি ঠিক, কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সে মেয়েটা এরকম মেন্টালি ঠিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় 4 থেকে 5টা বিয়ে ওনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিস করে কথা বলে। যখন চারদিকে রটে গেল যে ওনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে ওনার মানে বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে ওনার শিক্ষা জীবন ওই সাথে সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। যখন কারোর সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয় তখন ওই ফিস শব্দের কথা বলা মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে, এবং এটা মিশরে মানে ও তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেওয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন। কারণ ওনাকে আসলে এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময় তো এই সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি প্রতি মানে 12 মাসের মানে মাত্র 2টো মাস উনি মেন্টালি ঠিক থাকেন, ওই সময় ফিস করে কারোর সাথে কথা বলেন। এই 2টো মাস কি, এই যে 2টো মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যে 2টো মাসে উনি এই জায়গাটায় এসেছিলেন, উনি কারোর সাথে ফিস করে কথা বলেন। এবং যেহেতু ওনার এই সমস্যা রয়েছে এই জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয় নাই। উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছর পর শিখে মারা রয়েছেন আর কি। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা, তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3 থেকে 4 জন লোক ওখানে মারা যায়, এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপ ধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখন এই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তো বা কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়, এবং তাদের সকলের চোখে মুখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। ওনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান। এই ভদ্রলোক যখন মারা গেছিলেন আপনাকে জিনিস মনে হয় মিস করে গেছেন, তারপরে তার চেহারাটা একটু অন্যরকম ছিল, সেটা আপনি মনে হয় উনি যখন বছর পর থেকে যখন উনি মারা যান, যখন আর ডেড বডি যখন মানে উদ্ধার হয় তখন একটা জিনিস তাকে দেখে, তার চেহারা তো একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ইকবাল হাসান সোহাগ, রাজশাহী থেকে। গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। সব অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আমার কখনো এই বিষয়ে কোনো কোয়ারি ছিল না যে তুমি কেন একা থাকো, এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, আর শীতের সময়, আর ঈদ সামনে ছিল এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। সে তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টে ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি
যে এই বিল্ডিংটা তিনতলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি যাচ্ছি জুকমিল কাটাকালিতে এখানে একটা বিল্ডিং এক জায়গায় আছে, সেটা আমি আপনাদের একটা। আচ্ছা, সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম তিনতলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল, এটা ফিউজ ছিল, এবং তিনতলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল, আর নিচতলার টয়লেটের যে লাইটটা এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেই দিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই, অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমোতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলার লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, কখনো আর হ্যালোসিনেশন হলো যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ি নিচে দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি তিনতলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন তিনতলায় গেলাম, তখন মানে তিনতলায় যাওয়ার আগেই দেখছি কি লাইট তো অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম কেউ নাই। আর সিঁড়িঘরের যে মানে সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার প্রোফ পর্যন্ত। যে লম্বা লোকটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পেছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটু পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি দেখতে। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার বুঝতে হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন টয়লেটের দরজার উপর দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া সব কিছু করছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালুসিনেশন হলে আমি এটা এত শিওর বা আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা,
একই দৃষ্টিতে তাকে আছে, যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে, আমি এটা দেখবো আগে, তারপরে বলো কিছু। দেন আমি যখন হচ্ছে কি দিয়ে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তো বা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটে। চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে, এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালোসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যে শুয়ে আছি, বাট আমি বসে আছি এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এই উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এবং এটা ঘটনা ছিল, এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপর আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি রাত্রে সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিতে যে বাসায় থাকে পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। ইংলিশ থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিনকে রাত্রে ঠিক 1:45-2টার দিকে বা এরকমই 1:45-2টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর গরমের দিন, ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আমার পিছিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যদি একটু জোরে পুরো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি যে সে জোরে শ্বাস নিলে, একজন কেউ যদি আমার পিছিয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছিয়ে কিছুই দেখতে পাই না, বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে গরমের দিন, বাট কুলিং এয়ার চলে আসছে। কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের যে শব্দটা, এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের 4টা মানে জানালা দরজা মিলে 4টা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলো একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে উঠছে দেয়াল থেকে। যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়, আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের 4 একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উঠছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলোকন করেছি। ওকে, এবং এর পরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা? এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকে বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানা পড়তে গেলে আবার মানে পা মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যেত। তো আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাব, চারিদিকে সব দিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ, আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের দিকে একটা কাঁথা থাকে।
তো আমি যখন রাত্রি অনেক রাত্রি করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 2:45 বা 2:30 এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে। এবং আপনার কোনোদিন তো এরকম হয় না? কোনো এই জিনিসটা হয় না, এই জিনিসটা সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি, জাস্ট ওই 2:45 দিকে আমার ঘুম ভেঙে যায়, আর এটা 2:45 দিকে ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টাভাবে শুয়ে আছি, মানে পশ্চিম দিকে আমার পা তুলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা তুলে গেছে। আই মিন বালিশের পর আমার পা আর কাঁথার পর মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টা পাল্টা হতাম তাহলে হয়তো বা আমার মশারিটা খুলে যেত, বা আমার বিছানা একটু এলোমেলো হতো, বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত। এগুলো কিছুই হয়নি, আমি জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি, মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবে আছি, জাস্ট উল্টা, পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরে দুদিন পরে আমার হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম আমার হুজুর, আমার সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে সোহাগ, তুমি এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো? এই বাতাসের আনানো তামচে ঝিউনি, তুমি যে এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানা না যায় তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে, বাট পারেনি। জাস্ট অ্যাজ লাইক এ সিমটম, তোমাকে একটা সিমটম দেখিয়ে দিয়ে চলে গেছে, তোমাকে শুধুমাত্র উল্টা করে ছুঁয়ে চলে গেছে, তোমাকে জাস্ট অ্যাটাক করার বা কোনো কিছু তাদের উদ্দেশ্য ছিল, বা যেটাই উদ্দেশ্য থাক না কেন, কোনো কিছু করার উদ্দেশ্য ছিল, বাট সেটা সে পারেনি, শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে দিয়ে চলে গেছে। তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো। এবং হোয়াট আ কোইন্সিডেন্স, আমার আমি এতক্ষণ ধরে যে ঘটনা শুনছিলাম, তিনি এতক্ষণ তার নাম হচ্ছে সোহাগ ভাই আমাদের ঘটনা বলছিলেন। ইন দ্য মিড টাইম আমি আরেকটা ইমেল আমার সামনে খুলে ফেলেছি, এবং এই ইমেলটা আজকে আমার পড়ার কথা, এবং আমি খুব অবাক হলাম। মিকাইল নামে একজন আমাদের এই ইমেলটি করেছেন, এবং তিনিও এই ইমেলটি করেছেন, এবং তার ঘটনাটাও ঠিক রাতাখালীতেই ঘটেছে, রাজশাহীতে। যেটা উনি বলছিলেন, যে জায়গার কথা বললেন উনি, ঠিক একই জায়গার ঘটনা। হয়তো একই জায়গাটা কত বড় সেটা নিয়ে আমার আইডিয়া একটু কম, বাট হয়তো একই পাড়া মহল্লারও হতে পারে। এখন ব্যাপারটা এরকম যে তিনি যে লিখছেন সেইভাবে আমি পড়ছি যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তাই ইমেল করে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এমডি শেখ মিকাইল, আমার বাসা এটা বাগেরহাট জেলার লখপুর গ্রামে। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা যেভাবে ঘটেছিল সেভাবে লিখছি। আমি একটি ফিশ এজেন্সিতে জব করি, অর্থাৎ মাছ ঘরে। প্রতিদিনের মতো সেদিনও মাছ ছিল, এবং মাছগুলো রিজার্ভ শেষ করে আমি খেলা দেখছিলাম। খেলাটা ছিল খুলনা এবং রাজশাহীর ম্যাচ। খুলনা প্রথম ব্যাট করতে নেমে 44 রানে অল আউট হয়ে যায়। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল, সিদ্ধান্ত নিলাম খেলা দেখবো না, বাসায় চলে যাব। আমি রওনা হলাম বাসার দিকে। আমাদের মেইন যে রাস্তাটা সেটা কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে, এই জায়গাটার নামও কাটাখালী, এটা হয়তো রাজশাহীতে। তো কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ, ভ্যানে করে যাতায়াত অনেক অসুবিধা হয়। তাই মেইন রাস্তা দিয়ে না যেয়ে ভেতরের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে দুটো কবরস্থান আছে। তো প্রথম কবরস্থানটা অল্প একটু পাঁচিল দিয়ে ঘেরা, আর দ্বিতীয় কবরস্থানকে মাথা পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমি প্রথম কবরস্থান পার হয়ে দ্বিতীয় কবরস্থানের কাছে আসলাম, তখন গেটের ভেতরে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সাদা চাদরে জড়ানো, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি প্রথমে লোকটাকে দেখিনি,
যখন গেটের কাছে আসলাম তখন লোকটি আমাকে নাম ধরে ডাক দিলেন এবং বললেন, মিকাইল, কোথায় যাচ্ছ? আমি তখন ফোনের আলোয় তাকে দেখতে পেলাম। আমি বললাম, বাসায় যাচ্ছি। আমি ব্যাপারটা তখন খুব নর্মালি ভাবছি, হতে পারে সে আমাকে চেনে, তাই আমাকে বলছে কোথায় যাচ্ছ। এরপর সে আমাকে যেটা বলছে সেটা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল, আমার সারা শরীর শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে আমাকে বলল, আমি এই কবরস্থানেরই বাসিন্দা। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেখানে এত সুগন্ধ ছিল যে সেটা আগে কখনো আমি পাইনি। আমি দেখলাম লোকটা আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল, তাকে দেখা যাচ্ছিল না। আমার তখন আর বুঝতে বাকি রইল না, আমি দ্রুত চলে আসলাম। আমি যখন কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন একটু স্বস্তি পেলাম। ঘটনাটা এখানেই শেষ না, সামনে যেটা দেখলাম এটা আরো ভয়ানক। আমি কাটাখালী বাস স্ট্যান্ড পার হলাম, সামনে কর্মকার পাড়া, তার বাম পাশে স্টোর, সেখানে রাস্তায় কাজের জিনিসপত্র রাখা হয়। রাস্তার পাশেই অনেক ফাঁকা জায়গা আছে। আমি দেখলাম সেই ফাঁকা জায়গায় অনেকগুলো লাশের খাটিয়া সাজানো, আর প্রত্যেক খাটিয়ায় একটা করে লাশ আছে, তবে খাটিয়ার কাছে কোনো লোক নেই। রাস্তায় শুধু আমি একা। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কয়েক সেকেন্ডের ভেতরে দেখলাম লাশের খাটিয়াগুলো একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। একটা একটা করে খাটিয়া উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি জানি না সেদিন রাতে আমার সাথে কেন এমন ঘটনা ঘটলো। কবরস্থানের ওই লোকটিও বাকি লাশের খাটিয়া কারা ছিল, এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই শেষ করেছেন বাগেরহাট থেকে শেখ মিকাইল, গ্রাম লখপুর। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস আ বিউটিফুল স্টোরি। আমরা চলে যাব ঘটনায়, এবং এখন আমরা যাচ্ছি সরাসরি আমরা ফারহানের কাছে। ফারহান, সেকেন্ড স্টোরিটা শুনি আপনার। জি ভাই, আমি আমার সেকেন্ড স্টোরিটা চলে যাচ্ছি। আমার সেকেন্ড স্টোরিটা হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে গ্যান্ডারিয়ার এলাকার একটা বাসায় আমাকে ঘটনাটা শেয়ার করেছেন দেবাশিস ভাই এবং বাংলা গ্যান্ডারিয়াতে থাকেন। তো ওনাদের নিজেদের বাসাতেই ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি উনি আমাকে শেয়ার করেছেন, এবং আমি নিজেও বাসাটাতে বেশ কয়েকবার গিয়েছি। জাস্ট মানে উনি আমার ফ্রেন্ডের মতো, এই জন্য বাসা যাওয়া হয়েছে আমার কয়েকবার। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ওনাদের বাসাটা হচ্ছে 5 কাঠায় জায়গার উপরে, অনেক বড় একটা বাসা, এবং বাসা অনেক পুরনো একটা বাসা। প্রায় ব্রিটিশ আমলের দিকে বাসাটা কনস্ট্রাকশন করা হয়, এবং তারপর থেকে এইভাবেই চলে আসছে। তারা মাঝে মাঝে বিভিন্ন সময় বাসাটাকে রিনোভেট করে বর্তমান অবস্থায় তারা এটাকে নিয়ে আসছে। এবং মাঝখানে যেটা হয় 2 বছরের মতো প্রায় বাসাটাতে প্রায় 3-4টা ফ্যামিলি একসাথে থাকতেন, তাদের চাচারা সবাই মিলে থাকতেন। এবং ওনারা যেটা চিন্তা করলেন যে সবাই এখান থেকে অন্য কোথাও শিফট হবেন এবং বাসাটাকে পুরোটা ভাড়া দিয়ে চলে যাবেন। এবং ওনারা যেটা করেন যে এখানে একটা বাইন্ডিং কারখানা ভাড়া দিয়ে তারা তাদের অন্যান্য জায়গায় মুভ করে। প্রায় 2 বছর এইভাবেই চলে, কিন্তু তারপরে তারা আবার ডিসিশন নেয় যে এখন বাসাটাতে তারা উঠবে। এই জন্য যেটা হয় যে বেশ প্রায় 2-3 মাস আগে যেটা হয় যে বাসাটাকে আবার পুনরায় রিনোভেট করা হয়, কেননা একটা ঝামেলা ছিল প্রায় 2টা বছর। তো সেই সময়টাতে এই ঘটনাটা মেনলি ঘটে, এবং ঘটনা হচ্ছে এরকম। আমি বাসার বর্ণনাটাকে একটু দিই। বাসাটা হচ্ছে মূলত এল শেপের বাসা, এবং বাসাটার ঠিক মাঝখানে অনেক পুরনো একটা আম গাছ। তো এই বাসার যখন দেবাশিস ভাই যখন ছোট ছিলেন এবং উনি যখন তার দাদা দাদিরা বেঁচে ছিলেন, তখন এই বাসা সম্পর্কে বেশ কিছু মিথ প্রচলিত ছিল। এবং ওনার দাদা দাদিরা যেটা বলতেন যে এই বাসার যে আম গাছটা যে রয়েছে সেটার নিচ দিয়ে কখনো সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যাবে না, এবং বলতো যে কোনো সুন্দর মেয়ে যদি এই গাছটার নিচ দিয়ে যায় তাহলে তার সমস্যা হতে পারে, তার ধরনের উপরি সমস্যা হতে পারে।
এরকম বেশ কিছু কথা প্রচলিত ছিল, এবং একটা কথা বিশেষভাবে প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যদি গাছটার নিচ দিয়ে কেউ যায় অথবা গাছটার পাশে কেউ বসে থাকে, তো ওনারা যেটা বলতেন যে ওনারা যেটা ভয় পেতেন যে মনে করতেন যে ওই উপরে গাছ থেকে কোনো একটা কিছু একটা দড়ির মতো নিচে নেমে আসবে এবং যে মানুষটা নিচে বসে থাকবে তার গলায় সেই দড়িটা পেঁচিয়ে তাকে উপরের দিকে টেনে নিয়ে যাবে। এরকম একটা ভয়ানক মিথ প্রচলিত ছিল ওনাদের বাসায়। রাজু ভাই, আমি আম গাছটার নিচে বসেও দেখছি যে কিরকম আসছে, গাছটা অনেক পুরনো, বাসাটা অনেক পুরনো। তো যাই হোক, মানে একটা গাছ ছমছমের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, বাসাটার একটা গাছ চঞ্চলের ব্যাপার আছে, এবং বাসাটা আরেকটু বর্ণনা দিয়ে আমি বাসাটা বললাম যেহেতু এল শেপের, একটা পর্যায়ে বাসার একটা পাশে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমি যেহেতু বলছি যে এটা ক্যান্ডারিয়া এলাকার একটা বাসা, অনেকে হয়তো বা যারা ওখানকার লোকাল চিনে থাকবেন যে বুঝিয়ে ফেলবেন যে আসলে কোন বাসাটা। তো বাসাটার পেছনে হচ্ছে কবরস্থান। বাসাটার যদি আপনি দোতলায় অথবা তিনতলার করিডোরে পেছনের দিকে যেয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার চোখে সরাসরি পড়বে কবরস্থানের কবরগুলো। ও মাই গড! এবং এটা আমি নিজেও জিনিসটা একদিন সন্ধ্যার দিকে যখন যাই বাসায়, তখন দেখলাম যে বারান্দায় যাওয়ার পর ঠিক বারান্দার ঠিক নিচের দিকেই, মানে ওখানে দাঁড়ালেই চোখে পড়বে যে কতগুলো বেওয়ারিশ লাশের কবর, মানে একদম সিরিয়াল বাই কবরগুলো দেয়া। এবং ওটাকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেউ দেখলেই ভয় পাবে। এবং আমাকে দেবাশিস ভাই বলেন যে ওনাদের বাসায় যখন তারা মানে আগে যখন থাকতেন ফ্যামিলি সহকারে, তখনও তারা এই করিডোর দিয়ে বেশি হাঁটা চলাচল করতেন না সন্ধ্যার পরে। আর ভয় লাগতো, গা ফংচম করে একটা বিষয় সবসময় কাজ করতো বাসার ভিতরে। আর বাসার স্ট্রাকচারটাও ছিল একদম অনেক আগের পুরনো, মানে যেমন ভালো লাগে তেমন হয়তো বা ভয়ও লাগতে পারে রাতের দিকে, এরকম একটা ফিল পাওয়া যায়। তো মেইন ঘটনায় চলে আসি, এই ছিল বাসার একটা ছোটখাটো বর্ণনা। তো যেহেতু কনস্ট্রাকশন রিনোভেট তারা করতেছে, কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করার প্রয়োজন তাদের পড়ছে, যেমন যেটা দেবাশিস ভাই যেটা করেন যে ওনাদের বাসায় একটা রুমে উনি যেটা করেন যে একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা তখন ছিল, কেননা পাশে সবগুলো জায়গায় ইলেকট্রিশিয়ানের কাজ চলছিল। প্রায় একটানায় আটটার মতো রুম ছিল, ওই আটটা রুমেও ইলেকট্রিসিটি লাইন ছিল না, দোতলায়ও ছিল না, তিনতলায়ও ছিল না, শুধু জাস্ট একতলার একটা রুমে নিজেটা করতেন যে বসতেন, এবং সন্ধ্যার পরে ওনার কিছু ফ্রেন্ড নিয়ে উনি বাসাটা আড্ডা দিতেন, যেহেতু নিজেদের বাসা ওখানে আড্ডা দিতেন। এবং সারাদিন কনস্ট্রাকশন কাজ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে ওখানে বসে সবকিছু দেখতেন। তো কোনো এক সন্ধ্যায় তার এক ফ্রেন্ড তার বাসায় আসে, এবং উনি এবং ওনার ফ্রেন্ড দুজনই বসে বাসায় আড্ডা দিচ্ছিলেন। এবং কথার এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড একসাথে হলে এরকম একটা পরিবেশে যেটা হয় যে মানে এরকম ভূতের আলাপ শুরু হয়, এরকম হ্যাঁ একটা তার সবাই শেয়ার করেন। তো এরকম একটা সময় যেটা হয় যে তার যে ফ্রেন্ডটা এসেছিল তার বাসায়, উনি যেটা বললেন যে তোদের বাসায় এত পুরনো, মানে তোদের এখানে কি ভূত দেখতে পারবো? তখন উনি বললেন যে আসলে এইভাবে তো ভূত দেখা যায়। এবার খুব মনোযোগ বেশ শুনবেন, মানে কি হয় দেখেন, যার ভয় পাওয়ার কথা তিনি ভয় পান নাকি কে ভয় পান দেখেন। হ্যাঁ, সেটাই আসলে বিষয়টা। তো উনি যেটা বলেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না, তুই যদি ভূত দেখতে চাস তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার অনেকগুলো রুম খালি পড়ে আছে, দোতলায় তিনতলায় যে কোনো একটা রুমে ঢুকে যা, ওখানে তুই ভূত দেখতে পারবি। তো ও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ও বললো আচ্ছা ঠিক আছে আমি না হয় এরকম করবো। তো ও বললো যে ঠিক আছে আমি বাসার যে কোনো একটা রুমে যাবো, যেহেতু প্রত্যেকটা রুমেই দরজা খোলা, তো আমি যাবো এবং তোকে একটা মিস কল দিলে তুই আমাকে খুঁজতে আসবি, এবং তোর কাজ হচ্ছে তুই আমাকে খুঁজে বের করবি যে আমি কোন রুমটা, যেহেতু তোর বাসার লোকেশন সব তোর নিজেরই চেনা ভালো মতো, তুই আমাকে খুঁজে বের করবি। তো ও বললো যে ওকে ডান। তো কিছুক্ষণ পর ও রুম থেকে বের হয়ে গেল, যে ফ্রেন্ডটা বেরোতে আসছিল বাসাটাতে, সে রুম থেকে বের হয়ে গেল, এবং প্রায় 7-8 মিনিট পরে হঠাৎ করে তার ফোনে, দেবাশিস ভাইয়ের ফোনে একটা মিস কল আসে। এবং এই মিস কলটা দেখার সাথে সাথে মানে উনিও যেটা চিন্তা করেন যে আমি তো কথাটা ওকে ফান করে বসছি যে যা তুই ওখানে যে দেখ কিছু আছে, সে সত্যিই চলে গেছে। হ্যাঁ, সে আসলে সত্যিই চলে গেছে, না মিস কল দিত না। সে বলে গিয়েছিল যে আমি গেলে আমি একটা মিস কল দেবো। তো সে চিন্তা করে আচ্ছা ঠিক আছে, যেহেতু ও লুকাইছে আমি যে ওকে খুঁজে বের করি দেখি। তো উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, একতলার প্রত্যেকটা রুম উনি চেক করলেন, এবং উনি যেটা করলেন যে ওনার যে ফোনটা উনি আবার রেখে চলে গেলেন আর কি, মানে ফোনটা সাথে নিয়ে যাননি। তো উনি যেটা করলেন যে ওই প্রত্যেকটা রুম সে চেক করলেন, অন্ধকার বাসা, আম গাছের নিচে প্রত্যেকটা এক একটা রুম সে যায় এবং চেক করে, এবং দেখে যে তার ফ্রেন্ডটাকে সে পাচ্ছে না। তো উনি চিন্তা করে যে হয়তো দোতলার কোনো একটা রুমে তার ফ্রেন্ডটা হয়তোবা হাইড করছে নিজেকে। তো সে আবার দোতলায়ও যায়, দোতলার প্রত্যেকটা রুম খুঁজে, করিডোরে খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় সে খুঁজে পায় না। ইভেন ছোট যে ভাঙা বাথরুমগুলোও ছিল বাসার পেছনে, ওগুলোতেও সে খুঁজছে, ওখানেও সে পায়নি। কিন্তু ঠিক 3 তলায় 4-5টা রুম প্রায় লক ছিল, এবং
একটা ছিল ভাঙা বাথরুম 3 তলার উপরে এবং একটা ছিল স্টোর রুমের মতো। তো উনি যেটা চিন্তা করলেন যে এই স্টোর রুমের ভিতরে তো তার ফ্রেন্ডের থাকার কথা না, কেননা এতগুলো রুম দেখে ওই এত মানে আবার মানে সেই চিন্তা করছে দেখি আমি থাকতেও তো পারে দেখি। তুমি যখন ওই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন তো করিডোরে জাস্ট চাঁদের আলোটা ওখানে পড়েছে এবং আর বাসার ইলেকট্রিসিটি অবস্থা একেবারেই তখন বিকল ছিল, কোনো রুমই লাইট ছিল না। তুমি যেটা ওই যখন করিডোরে হেঁটে যাচ্ছেন তখন ওনার কাছে মনে হচ্ছে ওই স্টোর রুমের ভিতর থেকে কেউ খুটখাট শব্দ করছে। উনি তখন 100% শিওর হয়ে গেলেন যে তার ফ্রেন্ড এই রুমের ভিতরেই মানে ওখানে যে মানে লুকাইছে। তো উনি যেটা চিন্তা করলেন আমি দেখি যে রুমটার ভিতরে যে ঘটনাটা কি আসলে লোকে আসলে এখানেই আসছে, আর কেননা বাসার আর কোনো রুমও নেই, আর ছাদে যাওয়ার ব্যবস্থাও নেই যে ছাদে যে চলে যাবে। তো যেটা একদম 100% শিওর হয়ে গেলেন যে এই সাউন্ড আসলে তার বন্ধুই পিছন থেকে করতেছে। এবং উনি যেটা করলেন যে আস্তে আস্তে করে রুমের দরজাটা খুললেন, দেখলেন যে হ্যাঁ ভিতরে সেই পুরোনো দিনের আসবাবপত্র, একটা আলমারি, কিছু ভাঙা টেবিল, কিছু ভাঙা চেয়ার পড়ে আছে। এবং তার কাছে বারবার মনে হচ্ছিল যে যে বড় সব থেকে বড় একটা ভাঙা আলমারি তার স্টোর রুমটার ভিতরে ছিল। এবং উনি একটু টুকটাক শব্দের কারণে উনি যেটা 100% শিওর হয়ে গেলেন যে ওনার ফ্রেন্ড এটার ভিতরে মানে নিজেকে হাইড করেছে। এবং উনি একেবারে 100% শিওর হয়ে সাথে সাথে ওই আলমারিটার পাশে যান এবং সাথে সাথে উনি এতটাই শিওর ছিলেন যে রাসেল ভাই যে খোলার সাথে সাথে আলমারিটা উনি ভেতরে হাত দিয়ে মানে শিওর ছিলেন যে কিছু একটা ধরবেন উনি, এবং উনি আসলেই কিছু একটা ধরলেন। আলমারিটার সাথে সাথে খোলার সাথে সাথে তার হাতে একটা হাতের মতো সে স্পর্শ পেলেন এবং ওটাকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসলেন। এবং উনি সাথে সাথে বললেন যে তুই এখানে মানে এখানে লুকিয়েছিস কেন, এটা পুরোনো আলমারি, এটার ভিতরে কেন লুকিয়েছিস? কিন্তু উনি যেটা সমস্যাটা ছিল আসলে রাসেল ভাই যে অন্ধকার রুমের ভিতরে তার বন্ধুর চেহারাটা সে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আচ্ছা আমি যেটা বললো যে তুই আমার সাথে বাইরে এখানে কেন আসছিস? আলমারির ভিতর থেকে বন্ধু থেকে টান দিয়ে সে শিওর যে তার ফ্রেন্ড এটা। এবং সাথে সাথে সে করিডোরের মধ্যে নিয়ে আসলো। করিডোরে নিয়ে আসার পর সেই চাঁদের আলোতে, মৃদু আলোতে করিডোরের উপরে পড়ছিল আগের থেকেই। তখন সে হঠাৎ করে দেখতে পেল সে যেই জিনিসটাকে টান দিয়ে মানে করিডোরে নিয়ে আসলো তার ফ্রেন্ড মনে করে আলমারিটার ভিতর থেকে, সে কিন্তু যেটা তার ফ্রেন্ড না, এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মানুষের প্রতিকৃতি। সম্পূর্ণ বৃদ্ধ একটা মানুষ তার পাশে, এবং তার মাথায় এটা হচ্ছে কোনো চুল নেই, তার চোখগুলো ঠিকরে বের হয়ে আসছে। এবং সব থেকে আজব বিষয় ছিল যে ওই একটা বৃদ্ধ মানুষকে যদি বেশ কিছুদিন কবরে রাখার পরে তাকে যদি ওঠানো হয় মানে লাশের মতো, লাশের মতো হয়, গলা একটা লাশের মতো। এবং আরো সব থেকে ভয়ানক ছিল তার গলা থেকে পেট পর্যন্ত মানে অনেক বড় একটা কাটার দাগ। এই জিনিসটা দেখে সে অনেক জোরে একটা শাউট করে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এবং একটা গ্লিমসের মতো ছিল আছে। উনি আমাকে যেটা বলেন যে আমি 100% ফিল করেছি যে এটা একটা মানুষ আমার সাথে আমি টান দিয়ে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ড। এবং হঠাৎ করে যখন সে লাইটটা পড়লো ফেসের উপরে তখন সে দেখলেন যে এটা আসলে তার ফ্রেন্ড না, এটা একটা অন্য একটা বিষয়, অন্য একটা ছিল, এটা আসলে কোনো মানুষ না, আসলে এটা কোনোভাবে একটা মানুষ হতেই পারে না। তো সাথে সাথে সে বললো আমাকে যেটা বলেন যে টেন্সলেস হয়ে যান। এবং তার এই শাউটিং শুনে তার ফ্রেন্ড তাকে ইন্দালায় তাকে মানে রিসিভ করে এবং তার বাসায় ফোন করে যে আঙ্কেল আন্টি অথবা ছোট ভাইতে যারা আছে তারা চলে আসে বাসায়, আপনি কি হয়েছে তার। এবং এখানে আসলে একটা সব থেকে টুইস্টের বিষয় হচ্ছে যে তার ফ্রেন্ডটাকে খোঁজার জন্য যে সে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করছিল তার ফ্রেন্ডটাকে, আসলে তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলা হয় উনি বলে যে আমি আসলে কোথাও মানে এভাবে নিজে হাইড করতে যাইনি নিজেকে। মানে আমি মানে এই যে মানে কথা মতো যে আমি যাচ্ছি লুকাচ্ছি এরকম কোনো কিছু সে করে, এরকম সে কোনো কিছু করেনি। বলে এটা একটা ফান ছিল যে আমি বলছিলাম যে আমি আজকে লুকাই, তুই আমি বুঝে বের করে আমি জাস্ট একটা বাইরে থেকে সিগারেট আনতে গেছিলাম। এবং আনার পর আমি রুমে এসে দেখি যে ওর ফোনটা রুমে রাখা এবং ওরকে ফোন দিচ্ছি যে এখানেই ফোনটা বাজতেছে। আমি চিন্তা করবো হয়তো টয়লেটে গেছে বা কিছু। তো এরকম কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে আমি যেটা শুনলাম যে ও অনেক জোরে একটা মানে চিৎকারের শব্দ। তখন সাথে সাথে আমি 3 তলা যেয়ে দেখি যে মানে দেখে যে ওই দেবাশী ভাই নাকি করিডোরে পড়ে আসে। এবং তারপরে সে বাসার সবাইকে ফোন টোন করে বলে। এবং দেবাশীষ ভাই নাকি পরে কয়েকদিন শরীর ভালো ছিল না। এবং উনি এখন যেটা আমাকে বলেন যে ওনাদের বাসায় এটা কি ছিল আসলে, এটা আসলে উনি নিজেও শিওর না। হ্যাঁ শিওর না। এবং এটা যে একটা গ্লিমসের ভিতরে যেরকম একটা জিনিস দেখে ফেলবেন সেটা আসলে কখনো সে আশা করতে পারেননি। এবং উনি এখন যেটা বলেন যে ওনার নিজেরই ওই করিডোরগুলোতে প্লাস ওই 3 তলা যে স্টোর রুম
সেগুলোতে যেতে তার অনেক ভয় লাগে এবং উনি যেটা করেন যে এরপরে যে স্টোর রুমের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল যে আলমারিটা থেকে উনি এই জিনিসটা দেখেন, তো এই জিনিসগুলো সবই নাকি সে বাইরে পরে করে দেন, মানে ফ্রেশ করে ফেলেন রুমটাকে। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই মেনে নেওয়ার ঘটনা, সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার রাসেল ভাই, আমি অহনা, আমি কলকাতা থেকে বলছি। আসলে আমি খুব রিসেন্ট আমার এক ফ্রেন্ডের সাথে একটা ঘটনা শেয়ার করি, যার পরিপ্রেক্ষিতে সে আমাকে সাজেস্ট করে ভূত এফএম এর ব্যাপারে, এবং আমি রিসেন্টলি ভূত এফএম এর ব্যাপারে জানতে পারি। বাট তারপর থেকেই আমি এবং আমার হাজব্যান্ড প্রায় যতগুলো সম্ভব ভূত এফএম এর রিসেন্ট এপিসোড ডাউনলোড করে শুনেছি বা লাইভও শোনার চেষ্টা করেছি। তো রাসেল ভাই, আজকে সেই ঘটনাটি আমি শেয়ার করতে চাইছি, যেটার শুরুতে আমার ভূত এফএমের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে কর্মসূত্রে দেশের বাড়ি থেকে কলকাতায় থাকি। লাস্ট ইয়ার পুজোর সময় আমরা দেশের বাড়ি যাই এবং আমার শ্বশুরমশাই কর্মসূত্রে বাইরে থাকেন, আর কোনো বিশেষ কারণে সেদিনই আমার শাশুড়ি মাকে হঠাৎ করে তার বাপের বাড়ি থেকে ফোন আসায় তাকে বাপের বাড়ি চলে যেতে হয়। সেই দিন রাত্রেবেলায়, মানে সেই দিনটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মা বাবার রুমেই থেকে যাই। যাই হোক, রাত্রেবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে গ্রামের সাইড ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে মোটামুটি তিনটে আমার এক্সাক্ট মনে নেই, 2:30-3টে নাগাদ হঠাৎই আমার ভীষণ অস্বস্তি হতে শুরু করে। কি ধরনের অস্বস্তি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, একটা ভীষণ আনইজি ফিল হয়, একটা গরম লাগতে থাকে, অদ্ভুত একটা ব্যাপার। তো আমি চোখ খোলার চেষ্টা করছিলাম, বাট আমি চোখটাও খুলতে পারছি না, এমন অদ্ভুত সিচুয়েশন। তো হঠাৎ করে আমি চোখটা মনে চড়ে খুলে ফেলি। চোখ খুলে যেটা আমি দেখি সেটা ভীষণই অদ্ভুত। একটা 1 থেকে 1.5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, গায়ের রংটা পুরো ধূসরই হবে, কালো আর ধূসর গায়ের রঙের একটি বাচ্চা ছেলে অপলক দৃষ্টিতে আমার মাথার কাছে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, এবং সেই চাহনিটার মধ্যে কোনো ভয়ঙ্করতা নেই, কিন্তু এত নিশ্চল নির্বাক শিউরে উঠেছিলাম আমি। এরপর আমি ভীষণভাবে চেষ্টা করি আমার সর্বশক্তি দিয়ে উঠে বসার, কিন্তু আমি কোনোভাবেই উঠে বসতে পারছিলাম না। বেতার ভাই, আমার হাত পা সমস্ত কিছু যেন প্যারালাইজড হয়ে গেছিল, আমি চোখটাও যেন বন্ধ করতে পারছিলাম না। অনেক কষ্টে আমার মন বলছিল যে আমি একবার যদি আমার হাজব্যান্ডকে ডাকতে পারি, সে পাশেই শোয়া, তাকে আমি দেখতে পাচ্ছি, বাট আমি তাকে ডাকতে পারছি না, তাহলে আমার হয়তো এই ব্যাপারটা থেকে আমি বেরোতে পারবো, কিন্তু কোনো মতেই আমি তাকে ডাকতে পারছিলাম না। অনেক কষ্টে আমি কোনো মতে চোখটা খুলে তাকিয়ে উঠে বসি, এবং উঠে বসে আমার পায়ের দিকে প্রথম আমার চোখ যায়। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি একই রকম আরেকটি বাচ্চা আমার পায়ের কাছে বসে অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি একইভাবে ভাবি যে পেছনের বাচ্চাটি হয়তো সেই বাচ্চাটি যে সামনে আমার পায়ের কাছে বসে রয়েছে। আমি সেটা দেখার জন্য আমি পেছন দিকে ঘুরে তাকাই, এবং তখন আমি দেখি মাথার কাছে ওই বাচ্চাটি ওইভাবে বসে রয়েছে, এবং পায়ের কাছেও আরেকটি বাচ্চা একই রকম দেখতে ওইভাবে বসে রয়েছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই রাসেল ভাই, আমার হাত পা পুরো স্টুপ হয়ে যায়, অবশ হয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কি করব। তারপর আমার আর কিছু মনে নেই, কিন্তু এর পরের ঘটনাটা আমি আমার হাজব্যান্ডের কাছে শুনি যে আমার প্রচন্ড চিৎকারে নাকি তার ঘুম ভাঙে, এবং সে আমাকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছিল, তা তো জল টল দেয়। তারপর আমি ধাতস্থ হই। এই ঘটনা আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কাউকে বলিনি, এবং হাজব্যান্ডও বাড়ির কাউকে জানায়নি। আমরা চেপে গেছিলাম। এরপরে মা ফিরে আসার পর আমাদেরকে অন্য আরেকটা ঘরে শিফট করে দেওয়া হয়, তো আমরা আমাদের ঘরে থাকি। এরপরে 2-3 দিন পরের ঘটনা, তারপরে আমি হঠাৎ করে, আমরা দুজন ঘুমোচ্ছি, আমার হাজব্যান্ড আমার দিকে মুখ করে ঘুমোচ্ছে এবং আমি তার দিকে মুখ করে ঘুমোচ্ছি। আমার ভাঙতে আমি দেখি যে মোটামুটি ঠিক ওই সেই 2:30-3টে নাগাদই আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে দেখি যে রাসেল ভাই, আমার হাজব্যান্ডের পিছনের দেওয়ালে
আমার হাজবেন্ডের পেছনের দেওয়ালে হঠাৎ করে আমি আবিষ্কার করি একটা দেওয়াল ঘড়ি, যে দেওয়াল ঘড়িটা আগে থেকে ছিল না। সেই দেওয়াল ঘড়িতে 3টে বেজে রয়েছে। আমি লাইট ল্যাম্পের আলোয় দেখি 3টে বেজে রয়েছে। আমি অবাক হয়ে যাই দেওয়াল ঘড়িটাকে দেখি এবং আমি চেষ্টা করি দেওয়াল ঘড়িটার দিকে কনসেন্ট্রেট করতে। কি করে এলো? তো আমি হঠাৎ ভালো করে তাকাতে দেখি ওই তীরের কাঁটাটা ওই এই দুটো বাচ্চা ছেলের বডি দিয়ে তৈরি। বডিটা এমন ভাবে জড়িয়ে রয়েছে যেন ঘড়ির 3টে কাঁটা। আমি প্রচন্ড ভয়ে শিউরে উঠি এবং আমি চেষ্টা করি যে কিছু বলার, আমার হাজবেন্ডকে ডেকে দেখানোর, কিন্তু সেই চেষ্টা আবার দিতে যায় কারণ আমার বডি পুরো স্কিপ হয়ে যায়। তারপর আরো যেটা আমি দেখি, হঠাৎ করে দেখি যে ওই ঘড়ি থেকে কিছু একটা বেরিয়ে আসছে এবং ভালো করে লক্ষ্য করতে দেখি যে সেটা ওই বাচ্চা ছেলে দুটোর হাত। আমার হাজবেন্ডের ঘাড়ের দিকে তারা হাতটা বাড়িয়ে আসছে। তখন রাসেল ভাই আমি প্রচন্ড মনে জোরে প্রচন্ড শক্তিতে দৌড়ে চিৎকার করে উঠি, আমার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে দিই এবং তখন সে উঠি আমাকে জিজ্ঞেস করে, লাইট জ্বালে এবং আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি পেছন দিকে ঘুরিয়ে তাকে ঘড়িটা দেখাতে গিয়ে দেখি সেখানে কিছুই নেই, ঘড়িটা ছিলই না, এখনো নেই। তো আমি যথেষ্ট এই ঘটনার পর যথেষ্ট ভয় পেয়ে যাই এবং আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি ফেরত আসতে চাই কলকাতায়। তখন আমার হাজবেন্ড পরে আমি আর আমার হাজবেন্ড মিলে আমার শাশুড়ি মার কাছে ব্যাপারটা শেয়ার করতে, শাশুড়ি মার কাছ থেকে যেটা জানা যায় সেটা মা বলেন যে আমার হাজবেন্ডের আগে আমার মায়ের ক্যারেজ হয়েছিল এবং কিছু বাচ্চা মারাও গেছে জন্মানোর পর, 2-3টে বেবি, তার মধ্যে এক জোড়া মানে একটা টুইন বেবিও ছিল। তো মেবি মায়ের ধারণা যে তারাই আমাকে দেখা দিয়েছে বা তাদেরই কিছু একটা ব্যাপার। তারাই মোটামুটি যখন মারা যায় তখন তাদের এজ ছিল ওই 1.5 বছর মতো। তো এটাই আমার ঘটনা রাসেল ভাই। যদি আপনার ভালো লাগে অবশ্যই শোনাবেন। নমস্কার। চলুন শুনে আসি বাবু ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো অডিয়েন্স। এই ঘটনা যেটা বলবো রাসেল ভাই, এটা বাংলাদেশের যশোর এলাকার একটি, তখনকার দিনে এটা মানে বৃহত্তর যশোর ছিল। আচ্ছা, তখনকার এটা বলেছেন বাপেদ ভাই নামে একজন, উনি একসময় মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, তো যাই হোক ঘটনা চলে যাই। বাফেদ ভাই এক সময় আর কি তখনকার দিনে একদিন উনি শহর থেকে আর কি খুলনা শহর থেকে উনি ওনাদের দেশের বাড়ি চলে আসেন যশোরের যে কোনো একটা গ্রামে আর কি। তো গ্রামে আসেন, এসে বাসায় সময় কাটাচ্ছেন। দিন গড়িয়ে রাত এসে পড়ছে। উনি খবর পান যে ওনার ছোট ভাই তার ভাইয়ের সাথে তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে আর কি। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ বেশিরভাগ সময় উনি বাসায় এসে ভাইয়ের সাথে সময় কাটান। খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলা যখন বেশ রাত হয়ে গেছে, তখন রাসেল ভাই গ্রামে আপনার 8টা-9টা মানে বেশ নিশুতিরা, এরকম একটা সময় উনি বারান্দায় বসে আছেন, ভাইয়ের জন্য ওয়েট করছেন, আর ঠান্ডা পড়েছে হালকা। তো এর মধ্যে হঠাৎ করে উনি শোনেন যে ওনাদের যে দরজাটা বাইরে যে বেড়ার মানে বেশ একটা প্রাঙ্গণ আছে, তার ওই পাশে বেড়া আর কি। তখন থেকে ওই ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, সে ডাকছে যে বাসেদ ভাই, হ্যাঁ একটু আসেন, আমরা অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা, তুমি করে ডাকতেছে। তো শোনার পরে উনি মানে বেশ বিচলিত হয়ে যায়, আমরা অ্যাক্সিডেন্ট করছি মানে। উনি জোরে জিজ্ঞেস করে কি হয়েছে, ভিতরে আসো। কেউ আর উত্তর দিচ্ছে না আর কি। তো উনি তাড়াতাড়ি হেঁটে মানে কোনো মতো ওনার গায়ে শার্ট টার্ট পরে আর কি উনি বের হয়ে এসে হেঁটে দরজায় যায়, যে দেখে গেটের কাছে কেউ নাই। তো দরজা খুলে যখন বাইরে আসে, দূরে দেখে দাঁড়ায় আসছে একজন, তার দেখা যাচ্ছে আর কি, ছায়ামূর্তি আর কি। অন্ধকারে, গ্রামের অন্ধকার ভালো হচ্ছে না। তো উনি সাথে করে টর্চ লাইট আনেন, এত দ্রুত বের হয়ে আসছে, ওনার ওটা খেয়াল নেই, তাড়াহুড়ার জন্য। উনি তাকে জিজ্ঞেস করতে চাই কি হয়েছে, নাম ধরে আসতো, উনি গলা শুনে চিনছো, কি হয়েছে তোমার? উনি ভাই অ্যাক্সিডেন্ট করছি আমরা, খুব খারাপ অবস্থা, আপনি আসেন প্লিজ। তো উনি তার পিছনে হাঁটা দেন, মানে আর কোনো কিছু চিন্তা না করে হাঁটেন, খুব দ্রুত হাঁটতেছেন। এটা দেখতেছে যে ওই যে তাকে ডাকছে তার সাথে ওনার দূরত্ব কিন্তু কমতেছে না, বেরিয়ে যাচ্ছে দিয়ে একটা ডিস্টেন্স মেনটেন করে যাবেন। আচ্ছা, উনি বেশ দ্রুত হাঁটছেন। ওই সময়টা উনি এতটা খেয়ালও করেন, এগুলো হচ্ছে পরের ক্যালকুলেশন ওনার। জি, উনি ওই সময় হেঁটে যাচ্ছে, এক সময় এসে নদীর পাড়ে চলে আসলো আর কি, নৌকা পার হতে হবে ওনাদের। তো দেখলো ঘাটে নৌকাও আছে। জি, তো ওই যে মানুষটা ওনাকে ডাকছে, সে কিন্তু নৌকা উঠে নেই, সে দাঁড়ায় আছে এখানে। তো উনি দৌড়ে মানে যে ওই নৌকাতে উঠে বসে হুমুর করে বসে, উনি দেখে যে পাড়ে দাঁড়ায় আছে ওই ছায়ামূর্তিটা, ওনাকে ডাকতে চাই, অন্ধকার ছায়ামূর্তি মানে মানুষই মনে হচ্ছে। জি, দেখতে চাই তুমি আসো, নৌকা তো নিয়ে যেতে হবে ওই পাশে। তখন ওইটা নৌকার উপর চড়ে বসছে ওই মানুষটা আর কি। তো উনি তখন কি করলো, নৌকার মধ্যে দাঁড় ছিল, উনি বাচ্চা দেখতেছে যে ওই পাশে যে আছে সে দাঁড় বাঁধছে না, সব বসে আছে।
উনি মনে করতে ও অ্যাক্সিডেন্ট, সে জিজ্ঞেস করতে তোমার কি হয়েছে, তুমি ব্যথা পাইছো? তো সে চুপ করে আসছে, চুপ করে ঘুমাচ্ছে, বলতো তো ভাই অনেক অনেক কষ্ট এরকম বলতে চাচ্ছে। যাই হোক, এক পর্যায়ে নদী বাইতে বাইতে ওনারা, নদীটা খুব বেশি বড় ছিল না, ওই পারে চলে গেল। তো যে ওনারা ওই পাশে নামতেন, নেমে এবার বাসের ভাই আগে হাঁটতেছে, ওইটা পিছনে, ওই ডিস্টেন্স, ওই লোকটা ডিস্টেন্সে হাঁটছে। এরকম উনি তখন বলতেছে তুমি আমাকে বলো কোথায়, আমি কিভাবে যাবো এসে। তো সেই আর কিছু বলতেছে না। তো উনি তখন একটু মানে কনফিউজ মনে করছে অসুস্থ নাকি, বা ও কি বেশি অসুস্থ। তো উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ও আর আগে বাড়ে না, এরকম একটা ডিস্টেন্স মেনটেনই আছে। এখন নিশুতিরা কোনো কিছু নাই, জিজ্ঞেস করবে। তো উনি এক পর্যায়ে বলতে তুমি যদি কাছে না আসো, আমি আসতেছি তোমার কাছে। তো উনি কাছে যেয়ে দেখে যে ডিস্টেন্সটা কিন্তু কমতেছে না দুজনের। তো লাস্টে উনি ওইটাই না দেখে উনি আর চিন্তা না করে উনি হাঁটা শুরু করে আর কি। কেটে উনি নিশ্চিন্তা করে যে এখানে কোথায় সদর, যেহেতু ওনাদেরই এলাকা, ওনার একটা মানে ধারণা আছে। হাঁটতে 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 এক সময় সেই সদর হাসপাতালে চলে আসে, ওখানকার কাছাকাছি যে মেডিকেল লিডার, জি ওখানে আসে। ওখানে দেখে যে মানে খুব একটা আলো টালো নাই, টিমে বাতি, অনেক নকটক করে ওখানকার একজন ওয়ার্ড বয় বা ওই যে দারোয়ান টাইপের থেকে আগে পান, তাকে বের করছে। সে আসছে, চোখ কচলাতে কি হয়েছে, বলে এখানে কোনো অ্যাক্সিডেন্টের রোগী আসছে নাকি? হ্যাঁ আসছে, তার অনেকক্ষণ হয়েছে, তো সেই দুপুরবেলা দুইটা আসছে। বলে দুইটা মানে? বলে দুইজন আসছে, দুইজনই তো ট্রাকের কিসে পুরা শেষ, মানে আচ্ছা মানে চাপায় পুরো শেষে। তো দুইজন আসছে, কি নাম কি বলে এগুলো তো কিছু জানি না, আমরা কোচ করতেছি গ্রামে ট্রামে মানুষ পাঠে, আজকে আর এটা সম্ভব হয়নি, কালকে আমরা এই কোচটা বেশি করবো আর কি, থানায় জানাইছি এসে। তো উনি বলতেছে ট্রাকের চাপে কি মারা গেছে? বলে হ্যাঁ। আমি একটু দেখতে চাই, ওনার বুকটা খ্যাত করে উঠছে। উনি বলছে আমি তো দেখতে চাই কে। তো বলতেছে যে এরকম রাতের বেলা আপনাকে কি লাশ দেখানো সম্ভব নাকি? বলতেছে না আমি দেখতে চাই। অনেক এবার রাখতেন না ওর সাথে, আমি দেখতে চাই কি হয়েছে, কারণ আমার ভাই আসতেছে না গ্রামে এরকম এসে। তো ওয়ার্ড বয়টা পরিষের উনি পরিচয় দিচ্ছে যে আমি এরকম গ্রামের এসে। তখন উনি নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে যেখানে লাশটা রাখা হতো রাস্তা, ওই রুমটা নিয়ে গেছে। তো রুমটা যখন নিয়ে গেছে, উনি পিছনে তাকাচ্ছে, সেই ছেলেটা কিন্তু নাই আর, উনি যাকে খুঁজছে। আচ্ছা, যে ওই রুমের কাছে নিয়ে গেল, দরজাটা খুললো, দরজাটা খোলার পর দেখতেছে মানে একটা মানে বাতাস, ভ্যাপসা বাতাস ওখানে লাগছে, নিয়ে তো লাশ পড়ে আছে দুপুর থেকে, হালকা গন্ধ হয়ে গেছে। লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালানোর পর দেখে এরকম কাপড় দিয়ে ঢাকা। তো ওয়ার্ড বয় গেলো, উনি বললেন আমি চেহারা দেখতে চাই, চেহারার কি অবস্থা। তো প্রথম যে চেহারাটা সরাইছে রাসুল ভাই, কাপড়টা সরানোর পর দেখে যে ওই যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে আসছে, ওইটা তার লাশ। ও মাই গড। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানে খুব খারাপ অবস্থা আর কি। এখন প্রশ্নটা হচ্ছে কেন তাকে ডেকে নিয়ে আসলো? হ্যাঁ অবশ্যই সেটা প্রশ্ন, সেটাই প্রশ্ন। এবং তারপরেরটা তো উনি বুঝেই ফেলছে যে পরেরটা কি হবে। এবং পরের লাশটা যখন দেখছে ওনার ভাইয়ের লাশ, উনি প্রচন্ড মর্মাহত হয়ে গেছে। বাট একই সাথে তার মনে ভয়ের কোশ্চেনটা অ্যারাইজ করছে, রাইট, ওনাকে কে নিয়ে আসছে, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে উনি ছিলেন, বুঝতে পারছি। এবং তারপরে উনি খবর পাঠান আস্তে ধীরে মানুষকে দিয়ে এবং সৎকার করেন জিনিসটা। তবে ওনার কাছে এটা বেশ মিস্ট্রি, মানে এখন পর্যন্ত ওনার কাছে এটা মিস্ট্রি যে কীভাবে ওনাকে ওনার সেই ভাইয়ের ফ্রেন্ড রেখে নিয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফটোগ্রাফি। হ্যালো রাসেল ভাই, আমি রাজ, পেশায় একজন ক্যাপ্টেন। জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কেটেছি। সমুদ্রের রহস্য, তার ঢেউয়ের ভাষা এবং রাতের আধারের বিভিন্ন গল্প আমার আয়ত্তে, কিন্তু তার সিমরেন নামক জাহাজটি অভিজ্ঞতা আমার জন্য সব ধারণাগুলোকে উলট পালট করে দিয়েছে। জাহাজটি পুরোনো হলো, তার সৌন্দর্য কোনো কমতি ছিল না। ধূসর এবং নীল রঙে মিশেলে তার গায়ের যেন লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। যাত্রার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। আমার সহকারী মাইকেল, সে সব কিছুতেই কৌতূহলী, আর আমাদের সাথে ছিল একজন চিত্রশিল্পীও যার নাম মায়া। তার ছবিগুলো ছিল জীবন্ত, যেন প্রতিটি ক্যানভাসে সমুদ্রে আত্মার কথা বলতো। আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল এক প্রাচীন মানচিত্রের রহস্য উন্মোচন করা। মানচিত্রটি আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, যেখানে একটি অজানা দ্বীপের কথা ছিল, যেখানে লুকিয়ে আছে এক অমূল্য ধনরত্ন, যেটা লোকে মুখে প্রচলিত, যার নাম দ্য হার্ট অফ দ্য ওয়াশান। আমার পূর্বপুরুষদের অনেকেই এই গুপ্তধনের খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু কেউ আর ফিরে আসেননি। এই অভিযানে আমি তাদের অসমাপ্ত কাজ শেষ করতে চেয়েছিলাম। প্রথমে কয়েকটা দিন সব ঠিকঠাক চলছিল, সমুদ্র ছিল শান্ত, আকাশ ছিল মেঘমুক্ত, কিন্তু রাত থেকে সবকিছু বদলে যেতে শুরু করলো। প্রথমে এলো এক অদ্ভুত ভূতের ধননের গুঞ্জন, মনে হচ্ছিল কেউ যেন জাহাজের গভীরে বসে কান্না করছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বাতাসের শব্দ,
কিন্তু মাইকেল আর মায়া সেই একই শব্দ শুনতে পাচ্ছিল। মায়ের চোখে মুখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছিলাম। পরদিন সকালে আবহাওয়া পরিবর্তন হলো। হঠাৎ করে ঘন কুয়াশা আমাদের চারপাশ ঢেকে ফেললো। সূর্য যেন তার আলো হারিয়ে ফেললো। মাইকেল তার কেবিনে গিয়ে চিৎকার করে উঠলো। আমি আর মায়া দৌড়ে গেলাম। মাইকেল কাঁপতে কাঁপতে বললো, ক্যাপ্টেন, আমার জামা কাপড়গুলো কে যেন এলোমেলো করে দিয়েছে। আমি কাউকে দেখিনি, কিন্তু মনে হলো কোনো অদৃশ্য শক্তি আমার কেবিনে ঢুকেছিল। আমরা তার কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তার কেবিনের অবস্থা দেখে আমারও সন্দেহ জাগলো। এভাবেই আমাদের যাত্রায় এক রহস্যর মোড় নিতে শুরু করলো। আমরা কি সত্যি কোনো ধনগুপ্তের দিকে যাচ্ছিলাম, নাকি অজানা বিপদের দিকে? মাইকেলের কেবিনে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের মনে একটা অজানা ভয় বাসা বাঁধলো। আমরা জাহাজের সবাই যেন অদৃশ্য এক ছায়ার ভীত হয়ে পড়লাম। সেই রাতে অদ্ভুত গুঞ্জন যেন আরো স্পষ্ট হতে শুরু করলো। মায়া ভয়ে জড়সড় হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। সে বলল, রাজ, আমার মনে হচ্ছে এই জাহাজটি জীবিত, এর মধ্যে অন্য কিছু আছে। আমরা তিনজন জাহাজে দেখে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মায়া তার কেবিনের দিকে ইশারা করে বলল, আমার আয়নার দিকে দেখুন। আমি আর মাইকেল সঙ্গে মায়ের কেবিনের দিকে তাকালাম। জানালার ওপাশে তার কেবিনের ভিতর আয়নায় মায়ের প্রতিছবি আমাদের দিকে হাঁটছে, কিন্তু মায়া আমাদের পাশে দাঁড়িয়েছিল। তার মুখে ভয়ের ছাপ, হাসি তো দূরের কথা। কিন্তু তৎক্ষণাৎ মায়াকে জড়িয়ে ধরলাম। এটা তো তোমার কল্পনা। কিন্তু মনে মনে আমিও জানতাম এটা শুধু কল্পনা নয়। এরপর থেকে আমরা লক্ষ্য করতে লাগলাম জাহাজের ঢেকে থাকা পুরনো দেবী মূর্তির চোখ থেকে একটি নীলচে আলো বেরোচ্ছে। এই আলো অমাবস্যা রাতে আরো তীব্র হয়ে জ্বলে উঠত। পরদিন সকালে মাইকেল জাহাজটি পুরনো নথিপত্র ঘেঁটে একটি অবাক করা তথ্য বের করলো। সে দেখলো জাহাজের পুরনো নাম ছিল দ্য গ্রেট ওশান। আর সেই নথিতে লেখা ছিল এই জাহাজটি একসময় একদল দস্যুর দখলে ছিল, যারা দেবী মূর্তি পূজা করতে এবং এই ধনগুপ্তের অভিশাপের শিকার হয়েছিল। এখন আমার মনে হলো আমার পূর্বপুরুষেরা এই জাহাজের নাম পরিবর্তন করে এর ইতিহাস গোপন করতে চেয়েছিল। এখন আমার মনে হলো আমার পূর্বপুরুষেরা এই জাহাজের নাম পরিবর্তন করে এর গোপন ইতিহাস গোপন করতে চেয়েছিল। আর ভুতুরে ঘটনাগুলো কোনো অভিশাপের ফল কিনা, সেই ভাবনা আমাকে অস্থির করে তুললো। আমরা এখন সেই রহস্যময় দ্বীপের একটি কাছে চলে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের মনে ধনগুপ্তের চেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যিই একটি অভিশপ্ত জাহাজের মধ্যে আটকে পড়েছি? আমরা যখন সেই অভিশপ্ত দ্বীপের কাছাকাছি পৌঁছেছিলাম, যখন জাহাজের চারপাশে কুয়াশা আর ঘন হয়ে উঠলো, ঘন কুয়াশার মধ্যে দূর থেকে দ্বীপের অস্পষ্ট চেহারা দেখা যাচ্ছিল। তার চারপাশে পুরনো ভাঙা জাহাজের কঙ্কাল যেন অভিশাপের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাইকেল ভয়ে গলায় বলল, ক্যাপ্টেন, আমার মনে হয় আমাদের আর সামনে যাওয়া উচিত নয়। মনে হচ্ছে এই দ্বীপটি আমাদের জন্য নয়। আমিও ভিতরে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার পূর্বপুরুষেরা অসমাপ্ত কাজ শেষ করার একটা জেদ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। আমি মাইকেলকে আশ্বস্ত করে বললাম, ভয় পেও না, আমরা শুধু দ্বীপটি দেখবো। কোনো গুপ্তধনের লোভে আমরা আর যাব না। কিন্তু আমি জানতাম এই কথাগুলো আমার নিজেকেই সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর জাহাজের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা সবাই হতভম্ব। মাইকেল ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। হঠাৎ জাহাজ চারপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সেই বাতাস যেন আমাদের কানের কাছে ফিসফিস করে কিছু বলছিল। মায়া হঠাৎ চিৎকার করে উঠলো, ওই দেখুন, জাহাজের ডেকে রাখা পুরনো দেবী মূর্তির চোখ থেকে নীল আলো ছড়াচ্ছে। আমরা দেখলাম মূর্তির চোখ থেকে আসলেই নীল আলো বের হচ্ছে। তা দিয়ে ঠিক সেই প্রাচীন মানচিত্রের উপরে পড়লো। মানচিত্রে যেন সেই আলোর স্পর্শ জীবন্ত হয়ে উঠলো। মানচিত্রের অস্পষ্ট রেখাগুলো আরো স্পষ্ট হয়ে উঠলো। তার মধ্যে একটি লাইন জলজল করে জ্বলতে শুরু করলো। সেই লাইনটি লেখা ছিল, যে স্পর্শ করবে সেই হারাবে। আমার পূর্বপুরুষদের অভিশাপের কথা মনে পড়লো। আমি বুঝতে পারলাম এই গুপ্তধন আসলে কোনো মূল্যবান রত্ন নয়, বরং এক অভিশপ্ত শক্তি। সেই গুপ্তধন স্পর্শ করবে, সে তার অস্তিত্ব হারাবে এবং চিরকালের জন্য অভিশপ্ত জাহাজের সাথে মিশে যাবে। এই পরিস্থিতিতে আমরা কি করবো তা বুঝে উঠতে পারছিলাম না। আমরা কি ফিরবো, নাকি আমাদের এই জাহাজের সঙ্গে মিশে যেতে হবে? সেই জল লেখা দেখে আমার মনে ভেতরটা শেষ লোকটুকু উবে গেল। আমি বুঝলাম
আমার পূর্বপুরুষরা এই ধনগুপ্তের অভিশাপের শিকার হয়েই ফিরে আসতে পারেননি। তারা হয়তো এই জাহাজের মধ্যে আটকা পড়ে আছে, আর তাদের আত্মা আমাদের সতর্ক করার চেষ্টা করছে। জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, অদ্ভুত শব্দ, মায়ার প্রতি ছবি সবকিছুই ছিল তাদের দেয়া সংকেত। আমি মাইকেল মায়াকে ডেকে বললাম, আমরা এই ধনগুপ্ত ঈশ্বর পাবো না, এর মধ্যে কোনো রত্ন নেই, আছে শুধু অভিশাপ। আমরা তখন উপায় খুঁজতে লাগলাম কিভাবে এই জাহাজ থেকে বের হওয়া যায়। ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, আমাদের হাতে তো বেশি সময় নেই, ঘন কুয়াশা আর অজানা আতঙ্ক আমাদের ঘিরে ফেলেছে। হঠাৎ মাইকেল বলে উঠলো, ক্যাপ্টেন, মানচিত্রে ফিরে যান, ওই লেখাটি আরেকবার দেখুন। আমরা মানচিত্রটি আবার খুলে দেখলাম, জলে লেখাটি তখনও দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে সেই হারাবে, কিন্তু তার নিচে আরেকটি ছোট্ট লাইনে লেখা আছে, আমরা আগে যা খেয়াল করিনি। সেখানে লেখা আছে, যে ক্ষমা করবে সেই ফিরবে। বুঝলাম এই অভিশাপের একমাত্র সমাধান হলো ক্ষমা, কিন্তু কাকে ক্ষমা করতে হবে আর কেন ক্ষমা করতে হবে? আমার মনে পড়লো আমার পুরুষেরা এই ধনগুপ্তের জন্য নিজেদের মধ্যে লড়াই করেছিলেন, তাদের লোভের কাছে নিজেদের সবে দিয়েছিলেন। হয়তো তাদের আত্মা সেই ভুলের জন্য অনুশোচনা করছে আর আমাদের কাছে ক্ষমা চাইছে। আমি জাহাজের কেনে থাকা সেই দেবী মূর্তির সামনে গেলাম এবং হাত জোর করে বললাম, যদি আমরা কেউ এই জাহাজের মধ্যে থেকে আমাদের কথা শুনতে পান, তবে আমাদের পূর্বপুরুষদের হয়ে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আমরা আমাদের লোভের ভুলের পূর্ববর্তী করবো না, আমাদের ক্ষমা করেন। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি তীব্র আলো ঝলসে উঠলো। পুরো জাহাজের ভিতর যেন এক ঝলকের দিন হয়ে গেল। তারপর সমস্ত দিন শান্ত, সব কুয়াশা কেটে গেল আর জাহাজের ইঞ্জিন আবার চালু হয়ে গেল। আমরা তখন সেই অভিশপ্ত দ্বীপ থেকে দূরে সরে আসলাম। আমরা গুপ্তধনের লোভ ত্যাগ করে ফিরে আসলাম, কিন্তু আমাদের সাথে করে নিয়ে আসলাম আর এক অলৌকিক যাত্রার স্মৃতি। আমরা যখন কুয়াশা আড়াল থেকে বেরিয়ে এলাম, তখন ভোরের প্রথম আলো সমুদ্রের জল ঝলমল করছিল। সমুদ্রের সেই দৃশ্য আমাদের কাছে নতুন জীবনের ইঙ্গিত বলে মনে হলো। জাহাজটি আবারও স্বাভাবিক গতিতে চলতে শুরু করলো, যেন তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। মায়া, মাইকেল আর আমি তিনজন জাহাজের দেখে নীরব দাঁড়িয়েছিলাম। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কারণ আমরা যাত্রার প্রতিটি মুহূর্তে জীবনের এক গভীর প্রভাব ফেলেছিল। আমরা শুধু গুপ্তধনের লোভে আসিনি, আমরা এসেছিলাম ইতিহাস রহস্য উন্মোচন করতে, কিন্তু আমরা পেরেছি আরো বড় কিছু, জীবনের লোভ, ক্ষমা, এক নতুন উপলব্ধি। কয়েকদিন পর আমরা যখন বন্দরে ফিরলাম, তখন সবাই আমাদের দিকে অবাক। তারা ভেবেছিল আমরাও হারিয়ে গেছি আমাদের পূর্বপুরুষদের মতো, কিন্তু আমরা জানতাম আমরা হারিয়ে যাইনি, আমরা ফিরে এসেছি। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে আপনার লিসেনার্সদেরকে শোনাবেন। ধন্যবাদ।